সিনেমার শুরুতেই আমাদের পরিচয় হয় অ্যানা নামের এক মহিলার সঙ্গে। খুব ভোরবেলায় তার ছেলে জিন তাকে ঘুম থেকে ডেকে তোলে, কারণ তাকে সুইমিং প্র্যাকটিসে যেতে হবে। জিন তার মাকে অনুরোধ করে যেন আজ অফিসে না যায়, কারণ আজ তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। আজ তার ডাইভিং টেস্ট, আর গত 2 দিন ধরে সেই পরীক্ষার জন্য খুব মনোযোগ দিয়ে কঠোর অনুশীলন করেছে। অ্যানা ঘুম থেকে উঠে বিছানা ছাড়তেই হঠাৎ বাইরের দিক থেকে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। শব্দগুলো এতটাই অস্বাভাবিক ছিল যে সে থেমে যায়। এরপর জানালার কাছে গিয়ে বাইরে তাকাতেই সে বুঝতে পারে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কিন্তু এটা সাধারণ কোনো বৃষ্টি নয়, একেবারে অস্বাভাবিক ভয়ঙ্কর রকমের ভারী বৃষ্টি। এরপর অ্যানা রান্নাঘরে গিয়ে জিনের জন্য নাস্তা তৈরি করতে শুরু করে। নাস্তা বানানোর ফাঁকেই প্রতিদিনের মতো সে তার মাকে ফোন করে খোঁজ খবর নেয়। ফোনে কথা বলতে গিয়ে সে জানতে পারে তার মায়ের এলাকাতেও একইভাবে ভয়াবহ বৃষ্টি শুরু হয়েছে। এই কথা শুনে অ্যানার মনের সঙ্গে সঙ্গেই একটা অস্বস্তি কাজ করতে শুরু করে। সে বুঝতে পারে এটা স্বাভাবিক কোনো আবহাওয়া নয়। তার ধারণা হয় হয়তো খুব বড় ধরনের ঝড় শুরু হয়েছে, আর এই ঝড় অনেকক্ষণ ধরে চলতে পারে। তাই সে তার মাকে জানায় যে আজ সে আর কাজে যাবে না। ফোন কেটে দেওয়ার পর অ্যানা আবার নাস্তা তৈরিতে মন দেয়, কিন্তু হঠাৎ করেই তার মনে হতে থাকে কিছু একটা ঠিক নেই। ঠিক তখনই সে লক্ষ্য করে ঘরের মেঝেতে অদ্ভুতভাবে পানি ঢুকতে শুরু করেছে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে। অ্যানা হঠাৎ জানালার দিকে তাকাতেই ভয়ে স্তব্ধ হয়ে যায়। সে দেখতে পায় বিশাল বিশাল ঢেউ ভবনের দিকে ধেয়ে আসছে, আর সামনে যা পাচ্ছে সবকিছু গ্রাস করে ডুবিয়ে দিচ্ছে। চারদিকে শুধু পানি আর ধ্বংসের দৃশ্য। মুহূর্তের মধ্যেই অ্যানার মুখে আতঙ্ক আর বিভ্রান্তির ছাপ ফুটে ওঠে। ঠিক তখনই পুরো ভবনে জরুরি অ্যালার্ম বেজে ওঠে। সঙ্গে সঙ্গে একটি সতর্কতামূলক ঘোষণা শোনা যায়। ঘোষণায় বলা হয় ভয়াবহ বন্যা শুরু হয়েছে এবং পানি ইতোমধ্যেই ভবনের 3য় তলায় পৌঁছে গেছে। ভবনের সব বাসিন্দাকে অবিলম্বে উপরের তলাগুলোতে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, যেন তারা নিজেদের জীবন বাঁচাতে পারে। ঘোষণাটি আরও জানায় যে বন্যার কারণে বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, ফলে সব লিফট বন্ধ হয়ে গেছে, তাই সবাইকে সিঁড়ি ব্যবহার করে উপরে উঠতে হবে। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারে অ্যানা এক মুহূর্তও দেরি করে না। সে দ্রুত নিজের এবং জিনের কিছু কাপড় গুছিয়ে নিতে শুরু করে, যেন যত দ্রুত সম্ভব সেখান থেকে বেরিয়ে যেতে পারে। ঠিক তখনই হঠাৎ তার ফোনে একটি কল আসে। ফোনটি করেছিলেন জো নামের এক পুলিশ অফিসার। তিনি অ্যানাকে জানান যে তাকে বিশেষভাবে অ্যানা এবং তার ছেলেকে রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে। জো অ্যানাকে কঠোরভাবে বলে কোনো কাপড় বা জিনিসপত্র নেওয়ার দরকার নেই, সবকিছু ফেলে রেখে শুধু নিজের আর ছেলের জীবন বাঁচানোর দিকে মন দিতে হবে। তিনি বলেন যত দ্রুত সম্ভব উপরের তলায় উঠে যেতে, কারণ তিনি তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। এই মুহূর্তেই আমরা অ্যানার আসল পরিচয় জানতে পারি। অ্যানা সাধারণ কেউ নয়, সে একজন ডাক্তার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রাকৃতিক দুর্যোগ পূর্বাভাস নিয়ে কাজ করা বিশেষজ্ঞ। তাই এই ঘটনা শুরু থেকেই তার মনে অদ্ভুত অস্বস্তি কাজ করছিল, কারণ এমন ভয়াবহ দুর্যোগ আগেই পূর্বাভাস পাওয়ার কথা, কিন্তু সেই চিন্তা করার সময় তখন আর তার হাতে নেই। অ্যানা দ্রুত জিনের ওষুধগুলো একটি ছোট ব্যাগে ভরে নেয়, এরপর নিজের ছেলেকে পিঠে তুলে নিয়ে তাড়াহুড়ো করে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে পড়ে। বাইরে বের হয়েই অ্যানা যেন দুঃস্বপ্নের ভেতর চলে যায়। চারপাশে শুধু পানি আর পানি, পুরো এলাকা পানিতে ডুবে গেছে। মানুষজন আতঙ্কে নিজেদের ঘর থেকে বেরিয়ে আসছে, সবাই প্রাণ বাঁচানোর জন্য মরিয়া হয়ে উপরের তলায় ওঠার চেষ্টা করছে। সিঁড়ির সামনে অসহ্য ভিড় জমে গেছে। ভয়ে কাঁপতে থাকা মানুষ একে অপরকে ঠেলে উপরে উঠতে চাইছে। ঠিক তখনই আরও ভয়ঙ্কর একটা বিষয় সামনে আসে। উপরের দিকে যাওয়ার পথ সম্পূর্ণ বন্ধ। কিছু একটা সিঁড়ির মুখ আটকে রেখেছে। প্রতিবেশীরা সেখানে আটকে পড়েছে, কেউ সামনে এগোতে পারছে না, সবাই অসহায়ভাবে দাঁড়িয়ে আছে। এক মুহূর্ত দেরি না করে অ্যানা জিনকে কোলে তুলে ভবনের একদম শেষ প্রান্তে থাকা জরুরি সিঁড়ির দিকে দৌড় দেয়। তারপর দ্রুত উপরে উঠতে শুরু করে। নিজের ভয় চেপে রেখে সে ছেলেকে শান্ত করার চেষ্টা করে। নরম গলায় গান গাইতে থাকে, যেন জিন চারপাশের ভয়াবহ দৃশ্য দেখে ভেঙে না পড়ে। কিন্তু ছোট্ট জিনের চোখ এড়ায় না কিছুই। সে দেখতে পায় পানির মধ্যে মানুষ ভেসে যাচ্ছে, কেউ বাঁচার জন্য হাত পা ছুড়ছে, কেউ আবার সাহায্যের জন্য চিৎকার করছে। সেই বিভীষিকাময় দৃশ্য থেকে ছেলের মন সরিয়ে রাখতে অ্যানা আরও জোরে গান গাইতে থাকে, আর নিজের সমস্ত শক্তি দিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। হঠাৎ করেই সে থেমে যায়। সামনে আর কোনো রাস্তা নেই, জরুরি সিঁড়িটিও বন্ধ। কিছু প্রতিবেশী সেখানে আসবাবপত্র আর নানা জিনিসপত্র ফেলে পুরো পথ আটকে রেখেছে। অ্যানা মরিয়া হয়ে সিঁড়ির পাশ ঘেঁষে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু হঠাৎ তার পা পিছলে যায়। সে প্রায় নিচে পড়ে যাচ্ছিল। কোনো রকমে নিজেকে সামলে নেয়, আর কোনো উপায় না দেখে সে আবার মূল সিঁড়ির দিকে ফিরে যেতে শুরু করে। ঠিক তখনই সে সামনের আরেকটি ভবনে জোকে দেখতে পায়। জো তাকে খুঁজছে। অ্যানা সঙ্গে সঙ্গে জোরে চিৎকার করে তার নাম ধরে ডাকতে থাকে এবং হাত নেড়ে নিজের অবস্থান বোঝানোর চেষ্টা করে। কিন্তু পরের মুহূর্তেই তার বুক হিম হয়ে যায়। জিন তার পাশে নেই। এক ঝলকের জন্য সে দেখতে পায় জিন পাশের এক প্রতিবেশীর অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে যাচ্ছে। এক সেকেন্ডও না ভেবে অ্যানা ছেলের পেছনে দৌড় দেয়। সে অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকতেই বিশাল এক ঢেউ তীব্র গতিতে তাদের দিকে ধেয়ে আসে। মুহূর্তের মধ্যেই পুরো অ্যাপার্টমেন্ট পানিতে তলিয়ে যায়। পানি সবকিছু গ্রাস করতে থাকতেই অ্যানার মনে হঠাৎ এক ভয়ঙ্কর স্মৃতি ফিরে আসে। সে যেন আবার সেই পুরনো দিনে ফিরে যায়, যেদিন সে তার স্বামীর সঙ্গে একটি গাড়ির ভেতরে আটকা পড়েছিল। গাড়িটি ধীরে ধীরে পানির নিচে ডুবে যাচ্ছিল। সেদিন তার স্বামী পানির মধ্যেই ডুবে মারা গিয়েছিল। সেই দুঃসহ স্মৃতি যেন মুহূর্তের জন্য তাকে স্তব্ধ করে দেয়। কিন্তু পরের সেকেন্ডেই অ্যানা বাস্তবে ফিরে আসে। সে বুঝতে পারে এখন থেমে গেলে চলবে না, তাকে তার ছেলেকে বাঁচাতেই হবে। ঠিক তখনই জিনের ওষুধ ভর্তি ছোট ব্যাগটি তার হাত থেকে পিছলে যায় এবং পানির স্রোতে কোথায় যেন হারিয়ে যায়। অ্যানা একবার পানির উপর উঠে শ্বাস নেয়, তারপর আবার ডুব দেয়। সে অ্যাপার্টমেন্টের ভেতর সাঁতরে এগোতে থাকে। চারপাশে ভেসে বেড়াচ্ছে সেই সব মানুষের নিথর দেহ, যারা এই ভয়াবহ বন্যা থেকে বাঁচতে পারেনি।
অবশেষে সে জিনকে খুঁজে পায়, কিন্তু জিন অচেতন। অ্যানা তাকে ঝাঁকাতে থাকে, বারবার ডাকতে থাকে, তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া মেলে না। ভয়ে পাগলের মতো হয়ে অ্যানা অ্যাপার্টমেন্টের দরজা খুলতে চেষ্টা করে, কিন্তু দরজাটি শক্তভাবে আটকে গেছে। যতই চেষ্টা করুক দরজা খুলছে না। ঠিক তখনই হঠাৎ প্রচণ্ড শব্দে দরজাটি ভেঙে খুলে যায়। সামনে দেখা যায় জোকে। জো দ্রুত ভেতরে ঢুকে অ্যানা আর জিনকে টেনে বের করে আনে। পানির ওপর ওঠার পর জো সঙ্গে সঙ্গে জিনকে বাঁচানোর চেষ্টা শুরু করে। সে সিপিআর দিতে থাকে। অবশেষে সে জ্ঞান ফিরে পায়। এটা দেখেই অ্যানা ভেঙে পড়ে। সে জিনকে শক্ত করে জড়িয়ে ধরে, বুকের মধ্যে চেপে রাখে। চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে আর কাপা গলায় ছেলেকে শান্ত করার চেষ্টা করতে থাকে। জো নিজের রিপোর্ট রেকর্ড করতে থাকে। সে জানায় যে সে সফলভাবে ডক্টর অ্যানা এবং তার ছেলে জিনকে উদ্ধার করেছে এবং এখন তাদের ভবন থেকে নিরাপদে বের করে নিয়ে যাচ্ছে। এরপর সে অ্যানাকে বলে যত দ্রুত সম্ভব তাদের ছাদে পৌঁছতে হবে, কারণ কয়েক মুহূর্তের মধ্যেই একটি হেলিকপ্টার সেখানে এসে তাদের উদ্ধার করবে। তারা সিঁড়ির দিকে এগোতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ জিন কথা বলে ওঠে। সে বলে বহু বছর আগের সেই দুর্ঘটনার কথা তার মনে আছে, যেদিন তাদের গাড়ি পানিতে ডুবে গিয়েছিল আর সেদিনই তার বাবা মারা গিয়েছিলেন। অ্যানা সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেয়। খুব নরম গলায় আবার গান গাইতে শুরু করে, যেন জিনকে সেই ভয়ঙ্কর স্মৃতির মধ্যে ফিরে যেতে না হয়। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে অ্যানা হঠাৎ অদ্ভুত কিছু টের পায়। সে জোকে বলে পানির স্বাদ মোন্তা লাগছে, কিন্তু এটা তো বৃষ্টির পানি হওয়ার কথা ছিল। তখন জো আসল সত্যিটা জানায়। সে বলে মহাকাশ থেকে আসা একটি ছোট গ্রহাণুর মতো বস্তু অ্যান্টার্কটিকায় আঘাত করেছে। সেই আঘাতের ফলে বিশাল পরিমাণ বরফ গলে গেছে আর সেই গলা বরফ সমুদ্রের পানির সঙ্গে মিশে পুরো পৃথিবী প্লাবিত করে ফেলছে। জো আরও জানায় জাপান ইতোমধ্যেই পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে। তার মানে তারা এখন যে ৩০ তলা ভবনের ভেতরে আছে সেটাও খুব শিগগিরই পুরোপুরি পানির নিচে ডুবে যাবে। এই কথা শুনে অ্যানা পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। সে অবিশ্বাসের সঙ্গে জিজ্ঞেস করে এত বড় একটি বিপর্যয়ের পূর্বাভাস বিশেষজ্ঞরা কিভাবে দিতে ব্যর্থ হল? জো শান্ত গলায় উত্তর দেয় তারা জানত, কিন্তু মানবজাতি প্রস্তুত ছিল না। তারপর সে সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা বলে, আজ পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মানব সভ্যতার সমাপ্তি ঘটবে। আর এই কারণেই অ্যানার বেঁচে থাকা খুব গুরুত্বপূর্ণ, কারণ তার উপর একটি বিশেষ দায়িত্ব রয়েছে। তাকে নতুন মানব সভ্যতার ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করতে হবে। জো অ্যানাকে মনে করিয়ে দেয় সে সেই দুইজন বিজ্ঞানী যারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানবিক আবেগের কাঠামো তৈরি করেছিলেন। আর সেই প্রকল্পের অন্য বিজ্ঞানী ছিলেন তার সুপারভাইজার হিউন, যিনি পরে নিখোঁজ হয়ে যান। দীর্ঘ অনুসন্ধানের পর তাকে মৃত ঘোষণা করা হয়। এই কারণে অ্যানাই এখন মানবজাতির শেষ আশার আলো, আর এই জন্যই জোকে তাকে উদ্ধার করার জন্য পাঠানো হয়েছে। ল্যাবরেটরিতে ইতোমধ্যেই বিজ্ঞানীরা মানুষের মতো শরীর তৈরি করে ফেলেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন জীব যাদের চিন্তা করার ক্ষমতা আছে এবং এমনকি প্রজনন করারও ক্ষমতা আছে। সবকিছুই প্রস্তুত ছিল, শুধু একটি জিনিস বাকি ছিল, মানব আবেগের সিস্টেম। আর সেই শেষ ধাপটি সম্পূর্ণভাবে নির্ভর করছে অ্যানার উপর। জো অ্যানাকে জানায় তারা যখন কোম্পানিতে পৌঁছাবে তখন সে সবকিছু বিস্তারিতভাবে বুঝতে পারবে। ঠিক তখনই জিন বলে সে টয়লেটে যেতে চায়, তাই তারা কাছের একটি অ্যাপার্টমেন্টে ঢুকে যাতে সে সেখানে যেতে পারে। যখন জিন ভেতরে থাকে, জো তার হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করে এবং জানায় তারা 15 তলায় আছে। তবে তার কণ্ঠস্বর থেকে স্পষ্ট বোঝা যায় সে কিছু বিষয় অ্যানার কাছ থেকে গোপন রাখছে। কিছু তথ্য সে ইচ্ছাকৃতভাবে বলছে না, কারণ অ্যানা স্বেচ্ছায় সহযোগিতা করছে, তাই তাকে চাপ দিতে চায় না। কল শেষ করার পর অ্যানা জোর ডিভাইস নিয়ে নিজের মায়ের সঙ্গে শেষবারের মতো যোগাযোগ করে তার খোঁজ নিতে কল দেয়। অ্যানার মা জানায় তিনি তার ভবনের উপরের তলায় পৌঁছাতে পেরেছেন, কিন্তু তার কণ্ঠে এক অদ্ভুত শান্তি ছিল, যেন সব আশা শেষ হয়ে গেছে। তিনি বলেন এই ভয়াবহ বিপর্যয় থেকে বেঁচে ফেরার আর কোনো সম্ভাবনা নেই। তিনি অ্যানাকে অনুরোধ করেন যেন তার জন্য চিন্তা না করে বরং নিজের এবং জিনের জীবন বাঁচানোর দিকেই মন দেয়। এই কথা শুনে অ্যানার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে। শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে সে মায়ের সঙ্গে বিদায় নেয়। কলটি শেষ হয়ে যায়। ঠিক তখনই জিন বাথরুম থেকে বেরিয়ে আসে। হঠাৎ করেই ভয়াবহ চাপের কারণে গ্যাস পাইপ বিস্ফোরিত হয়ে যায়। মুহূর্তের মধ্যেই পুরো জায়গা বিশৃঙ্খল হয়ে ওঠে। আগুন ছড়িয়ে পড়ার আগেই দ্রুত জো অ্যানা ও জিনকে ধরে ফেলে এবং বের হওয়ার পথ খুঁজতে শুরু করে। কিন্তু এখন একমাত্র বাঁচার পথ হলো বারান্দা দিয়ে বাইরে বের হওয়া। তারা এগোতে থাকে। ঠিক তখনই অ্যানা ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যায়। সে দ্রুত আবার ভেসে ওঠে, হাঁপাতে হাঁপাতে শ্বাস নেয় এবং পানিতে ভাসমান একটি প্লাস্টিকের বোর্ড ধরে নিজেকে ডুবে যাওয়া থেকে বাঁচায়। ভয়কে জয় করার চেষ্টা করে সে জিনকে বলে সে ঠিক আছে এবং সে খুব দ্রুত তাদের সঙ্গে আবার মিলিত হবে। এরপর সে সাঁতরে ভবনের দিকে এগোতে শুরু করে। ভেতরে ফিরে এসে সে বুঝতে পারে সে ইতোমধ্যেই 10ম তলায় পৌঁছে গেছে। ঠিক সেই মুহূর্তে অ্যানা একটি নারীর কণ্ঠস্বর শুনতে পায়, একজন প্রতিবেশী যিনি লিফটের ভেতরে আটকে পড়েছেন। অ্যানা দৌড়ে সেই শব্দের দিকে যায় এবং লিফটের দরজা জোর করে খোলার চেষ্টা করতে থাকে, যেন তাকে বাঁচাতে পারে। কিন্তু সে কিছু করার আগেই হঠাৎ বিশাল একটি ঢেউ ভবনের ভেতরে আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যেই অ্যানা পানির নিচে টেনে নিয়ে যায়। পানির নিচে ডুবে যেতে যেতে তার মন আবার অতীতে ফিরে যায়। সে সেই দিনের কথা মনে করে যেদিন তাদের গাড়ি পানির মধ্যে ডুবে গিয়েছিল। সে মরিয়াভাবে দরজা খোলার চেষ্টা করছিল, তার স্বামী আর সন্তানকে দেখে নেবার চেষ্টা করছিল। তার স্বামী তখন তাকে বলে সে ঠিক আছে। সে তাদের ছেলের সিট বেল্ট খুলে দেয় এবং তাকে বাইরে বের করে দিতে সাহায্য করে। কিন্তু এরপরই সে নিজেই আটকে যায়। গাড়িটি ধীরে ধীরে চেপে বসে আর সে আর নড়তে পারে না। অ্যানা বুঝতে পারে তখন মাত্র একটি পথই বাকি। সে তার স্বামীকে ছেড়ে দেয়। সে তার সন্তানকে উপরে নিয়ে আসে, কারণ যদি সে এক মুহূর্তও দেরি করত তাহলে তার সন্তান মারা যেত। এই সিদ্ধান্ত তার জীবনকে চিরতরে ভেঙে দেয়।
হঠাৎ করেই অ্যানা বর্তমান বাস্তবে ফিরে আসে এবং শেষ শক্তি দিয়ে পানির উপরে উঠে আসে। চারিদিকে তাকিয়ে সে বুঝতে পারে স্রোত তাকে অনেক দূরে ভাসিয়ে নিয়ে এসেছে। এখন সে 18 তলায়। সে মানসিকভাবে ভেঙে পড়ে কারণ সে প্রতিবেশীকে বাঁচাতে ব্যর্থ হয়েছে। ঠিক তখনই জো সেখানে পৌঁছায় এবং তাড়াহুড়ি করে তাকে দ্রুত এগিয়ে যেতে বলে। জিনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। অ্যানা দৌড়ে তার কাছে যায় এবং বুঝতে পারে সে ডায়াবেটিক অ্যাটাকের মতো এক গুরুতর অবস্থায় আছে। জো সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে জিনের ওষুধ কোথায়, কিন্তু অ্যানা থমকে যায়। সে বুঝতে পারে ওষুধের ব্যাগটি আর নেই, পানির মধ্যে কোথাও হারিয়ে গেছে। এক মুহূর্তও দেরি না করে অ্যানা জিনকে কোলে তুলে নেয় এবং সামনে যে প্রথম অ্যাপার্টমেন্টটি পায় সেখানে ঢুকে পড়ে। সেখানে একজন বৃদ্ধ মানুষ থাকেন। অ্যানা দ্রুত ক্ষমা চেয়ে নেয়, তারপর জিনকে মেঝেতে শুইয়ে দেয়। সে তাড়াহুড়ো করে ফ্রিজ খুলে জুস বের করে আনে এবং তাতে প্রচুর পরিমাণে চিনি মেশায়। এরপর মরিয়াভাবে সেই মিষ্টি পানীয় জিনকে খাওয়াতে থাকে। ঠিক তখনই তার মনে আরেকটি স্মৃতি ভেসে ওঠে, তার সুপারভাইজার হিয়ানের সঙ্গে একটা মুহূর্ত। স্বামীর মৃত্যুর পর একসময় অ্যানা ভেবেছিল সে জিনের দায়িত্ব আর নিতে পারবে না। সে ভেবেছিল সে ভালো মা হতে পারবে না। কিন্তু হিয়ান তাকে থামিয়ে দেয়। সে বলে এত তাড়াহুড়ো করার দরকার নেই, কারণ একদিন ল্যাব নিজেই জিনকে নিয়ে নেবে। শুধু জিন নয়, হিয়ানের মেয়ে ইউজিনকেও তারা নিয়ে যাবে। এই সময় সত্যিটা পরিষ্কার হয়ে যায়। অ্যানা এবং হিয়ান নিজেরাই তাদের সন্তানদের তৈরি করেছিল। জিন এবং ইউজিন কোনো সাধারণ শিশু নয়, তারা ছিল তাদের তৈরি করা মানবিক আবেগ সিস্টেমের প্রথম সফল পরীক্ষা। একসময় হিয়ান স্বীকার করে সে এই কাজ করে আফসোস করে। তারা কখনো ভাবেনি যে তারা নিজেদের তৈরি সন্তানদের এতটা গভীরভাবে ভালোবেসে ফেলবে। তারা কখনো ভাবেনি যে এতটা ভালোবেসে ফেলবে। অ্যানা জিনের কণ্ঠে বাস্তবে ফিরে আসে। জিন জেগে উঠেছে। খুব দুর্বল কণ্ঠে সে বলে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি এবং দুর্ঘটনা ঘটেছে। অ্যানা নরমভাবে তাকে সান্ত্বনা দেয়, শান্ত করে। তারপর সে তার ভেজা কাপড়গুলো পরিষ্কার করার জন্য এগিয়ে যায়। ঠিক তখনই সে কিছু একটা লক্ষ্য করে যা তাকে স্তব্ধ করে দেয়। সূর্য উঠেছে, ঝড় থেমে গেছে, চারদিক হঠাৎ শান্ত, যেন কিছুই ঘটেনি। কিন্তু জো তাকে সত্যিটা জানায়, না, এটা শুধু সাময়িক বিরতি, এটা একটা অস্থায়ী শান্তি। ঝড় যে কোনো মুহূর্তে আবার ফিরে আসতে পারে। এরপর জো অবশেষে তার গোপন করা সত্যটা প্রকাশ করে। ল্যাবরেটরি পৌঁছানোর সাথে সাথেই জিনকে অ্যানার কাছ থেকে নিয়ে নেওয়া হবে। সে স্বীকার করে সে নিজেও এমন একজন শিশু যাকে তার মা ফেলে গিয়েছিল। সেই যন্ত্রণা তাকে বদলে দিয়েছে, মানবজাতির প্রতি তার দৃষ্টিভঙ্গি বিকৃত করে দিয়েছে। সে চেয়েছিল দেখতে একজন মা কিভাবে প্রতিক্রিয়া করে যখন সে জানে তার সন্তানকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। অ্যানা গভীরভাবে ভেঙে পড়ে, কিন্তু সে কিছুই বলে না, নিজের আবেগ লুকিয়ে রাখে। ঠিক তখনই হঠাৎ ঝড় আবার পুরো শক্তিতে ফিরে আসে। অ্যানা দ্রুত জিনকে নিয়ে সিঁড়ির দিকে ছুটে যায়। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে সে একজন মানুষকে মেঝেতে বসে থাকতে দেখে। তার সামনে তার গর্ভবতী স্ত্রী, প্রসব বেদনায় কাতর। স্পষ্টই বোঝা যায় সে সন্তান জন্ম দিতে যাচ্ছে। লোকটি অ্যানাকে অনুরোধ করে তাদের সাহায্য করতে, কিন্তু জো তাকে থামিয়ে দেয়। এখন সময় নেই, এখন থামার কোনো সুযোগ নেই। তাদের সামনে শুধু একটাই পথ, এগিয়ে যাওয়া। অ্যানা সেই মানুষটির কাছে ক্ষমা চেয়ে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। জিনকে নিয়ে এগিয়ে যায়। জিন তার দিকে নির্দোষ কৌতূহলে জিজ্ঞেস করে কেন সেই মহিলাটি এত কষ্ট পাচ্ছিল। অ্যানা নরম স্বরে তাকে বলে সে সন্তান জন্ম দিতে যাচ্ছে। তখন জিন আবার প্রশ্ন করে, তুমি আমাকে জন্ম দেবার সময় কি একই কষ্ট পেয়েছিলে? এই প্রশ্নটি অ্যানাকে একেবারে ভেঙে দেয়। সে কোনো উত্তর দিতে পারে না। চুপচাপ জিনকে পিঠ থেকে নামিয়ে দেয়, দেয়ালের সঙ্গে হেলে পড়ে বসে যায় এবং নীরবে কাঁদতে থাকে। ঠিক তখনই জো সেখানে পৌঁছায় এবং তাকে দ্রুত এগিয়ে যেতে বলে। এখন মাত্র একতলা বাকি, তারপরই ছাদে পৌঁছানো যাবে। কিন্তু অ্যানা শেষ পর্যন্ত ভেঙে পড়ে। সে বলে সে তার ছেলেকে ছেড়ে দিতে পারবে না। জো তার দিকে তাকিয়ে বলে সে তাকে সাহায্য করবে যেন জিন তার কাছেই থাকতে পারে। তারপর সে অ্যানার হাত ধরে দুজন মিলে শেষ তলার দিকে ছুটে যায়। ছাদে পৌঁছলে ল্যাবরেটরির একটি দল তাদের অপেক্ষা করছিল, যার নেতৃত্ব ছিল কিম নামের একজন মানুষ। জো মিশন হস্তান্তর করে দেয়। কিম সামনে এগিয়ে শান্তভাবে অ্যানাকে জানায় তারা তার ছেলেকে নিয়ে যাচ্ছে। তারা জিনকে নতুন মানব নম্বর ৭৭ বলে ডাকছে। সে আরও বলে অ্যানা তার কাজ চালিয়ে যাবে, মানব আবেগ সিস্টেম উন্নয়নের কাজ। এই কথা শুনে অ্যানা ভেঙে মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক তখনই সৈন্যরা জোর করে জিনকে তার কোল থেকে ছিনিয়ে নিয়ে যায়। অ্যানা তাদের বিরুদ্ধে লড়াই করতে থাকে, চিৎকার করে, অনুনয় করে, কিন্তু কিছুই কাজে আসে না। শেষ পর্যন্ত সে হেরে যায়। হতাশ হয়ে সে জোয়ের কাছে ছুটে যায়, তাকে তার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেয়। তখনই জো সত্যিটা প্রকাশ করে। সে জানায় সে তাকে প্রতারণা করেছে। হিয়ান মারা যায়নি, সে পালিয়ে গেছে এবং তার মেয়েকে নিয়ে গেছে। এটাই প্রমাণ করে জোয়ের মতে হিয়ান আর অ্যানার মধ্যে পার্থক্য। হিয়ান তার সন্তানকে বেছে নিয়েছিল, আর অ্যানা তার সঙ্গে এসেছিল জেনে যে তার সন্তানকে কেড়ে নেওয়া হতে পারে। জো এরপর মুখ ফিরিয়ে চলে যায়, অ্যানাকে একা রেখে। অ্যানা ভয়ে কাঁপতে কাঁপতে দেখে সৈন্যরা জিনকে সেডেটিভ ইঞ্জেকশন দিচ্ছে এবং তার মাথা শেভ করতে শুরু করেছে, তার খুলির ভেতরে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছে। সে দৌড়ে কিমের কাছে যায়, কাঁদতে কাঁদতে মিনতি করে যেন তার ছেলেকে ছেড়ে দেয়, কিন্তু কিম অস্বীকার করে। সে বলে অ্যানা সফল হয়েছে, জিন এখন পারফেক্ট মডেল, ল্যাবরেটরি তার মতো আরও অনেক তৈরি করবে। সে অ্যানাকে মনে করিয়ে দেয় এগুলোই ছিল তার নিজের কথা যখন সে প্রথম তার সন্তান তৈরি করেছিল। ঠিক তখনই পিছনে একটি গুলির শব্দ শোনা যায়। অ্যানা ঘুরে তাকায়, সৈন্যরা জোকে গুলি করে হত্যা করেছে। কিম শীতলভাবে বলে এখানে শুধু অ্যানাই বেঁচে থাকবে, বাকি সবাই মারা যাবে। তাকে একমাত্র ছেড়ে দেওয়া হবে। অ্যানা দৌড়ে জিনের কাছে ফিরে যায়, তাকে শেষবারের মতো জড়িয়ে ধরে,
কান্নার মধ্যে বিদায়ের কথা ফিসফিসে করে বলে। শেষ পর্যন্ত সে শকড অবস্থায় হেলিকপ্টারের দিকে এগিয়ে যায়। হেলিকপ্টারের ভেতরে ঢোকার পর 2 জন সৈন্য তার দিকে আসে। তাদের হাতে রয়েছে জিনের মস্তিষ্ক, তার শরীর থেকে আলাদা করা হয়েছে। সময় কেটে যায়। অ্যানা এখন একটি মহাকাশ যানে অবস্থান করছে, যা পৃথিবীর কক্ষপথের ল্যাবরেটরি টিমের সঙ্গে ঘুরছে। সু নামের এক ব্যক্তি তাকে যোগাযোগ করে পুরো মিশনের ব্যাখ্যা দেয়। সে জানায় মাত্র 15 মিনিটের মধ্যে হাজার হাজার উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত হানবে। এতে পৃথিবীর অধিকাংশ জীব জগৎ ধ্বংস হয়ে যাবে। মানবজাতিকে সম্পূর্ণ বিলুপ্তি থেকে রক্ষা করতে ল্যাবরেটরির বিশ্বের বিভিন্ন স্থান থেকে 7টি মহাকাশযান উৎক্ষেপণ করা হয়েছে। এই যানগুলোর ভেতরে থাকা মানুষরাই এখন পৃথিবীর শেষ বেঁচে থাকা মানুষ। তারা এখন ইজাবেলা ল্যাবরেটরি নামের একটি কেন্দ্রে যাচ্ছে, যেখানে নতুন মানবদেহ তৈরি করা সম্ভব। অ্যানাই একমাত্র ব্যক্তি যিনি সেই নতুন দেহগুলোর ভেতরে মানবিক আবেগ স্থাপন করতে সক্ষম। এইবার শুধু সন্তান তৈরি করা হবে না, বরং একসাথে মা এবং সন্তান দুজনকেই তৈরি করা হবে, যাতে নতুন মানবজাতি দ্রুত বংশ বিস্তার করতে পারে। মানবজাতিকে মহাবিপর্যয়ের পর টিকে থাকার জন্য নতুনভাবে বিবর্তিত হতে হবে। কিন্তু অ্যানা এতে দ্বিমত পোষণ করে। সে বলে মানবজাতিকে প্রথমে বেঁচে থাকার প্রবৃত্তি বুঝতে হবে, আর সেটা বোঝার জন্য প্রথমে মাতৃত্বের অনুভূতি স্থাপন করতে হবে। যেহেতু সন্তান ইতোমধ্যেই সম্পূর্ণভাবে তৈরি, তাই এখন পরীক্ষাটি হবে মায়ের ওপর। মাকে সন্তান থেকে আলাদা করে রাখা হবে। তাকে নানা বাধার মধ্য দিয়ে যেতে হবে নিজের সন্তানকে খুঁজে বের করার জন্য। যদি সে ব্যর্থ হয়, পরীক্ষা আবার নতুন করে শুরু হবে। আর যদি সে সফল হয়, তবেই মানবজাতি বেঁচে থাকবে। সু তাকে সতর্ক করে দেয়, যদি মা ব্যর্থ হয় তাহলে মানবজাতি বিলুপ্ত হয়ে যাবে। অ্যানা কিছু বলার আগেই সামনে থাকা মহাকাশ যানটি হঠাৎ বিস্ফোরিত হয়ে যায়। ধ্বংসাবশেষ ছিটকে এসে তাদের শিপে আঘাত করে, হুল ছিদ্র হয়ে যায়। সবকিছু অন্ধকার হয়ে যায়। সময় আবার রিসেট হয়। অ্যানা জিনের কণ্ঠে ঘুম ভাঙে। জিন বলছে তাদের অ্যাপার্টমেন্টটা নাকি এখন একটি সুইমিং পুলে পরিণত হয়েছে। সে নিচে দেখে তার টি শার্টে অদ্ভুতভাবে 491 নম্বরটি লেখা আছে। বিভ্রান্ত হয়ে সে বিছানা থেকে উঠে দাঁড়ায়। ঠিক তখনই তার ফোনে কল আসে। জো ফোন করেছে। সে জানায় অ্যানাকে রক্ষা ও উদ্ধার করার দায়িত্ব তার। কল চলাকালীন জিন তার আঁকা একটি ছবি দেখাতে চায়, কিন্তু অ্যানা তাকে ধমকে দূরে সরিয়ে দেয়, কারণ তার মন অন্য কোথাও। জো তাকে বলে দ্রুত ছাদে যেতে হবে এবং অবশ্যই জিনকে সঙ্গে নিতে হবে। অ্যানা তখন হিয়ানের সতর্কবার্তার কথা মনে করে। ল্যাবরেটরি জিনকে নিয়ে যেতে চায়। সে কলটি কেটে দেয়। এরপর সে জিনের ওষুধ একটি ছোট ব্যাগের ভেতরে ভরে তাকে খুঁজতে শুরু করে। সে দেখে জিন আলমারির ভেতরে লুকিয়ে আছে। রাগের সাথে সে তাকে বলে এখন অভিমান করার সময় নয়, তাকে তার পাশে থাকতে হবে এবং কথা শুনতে হবে। সে জিনকে পিঠে তুলে নিয়ে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আসে। বাইরে এসে সে দেখে সামনের বিল্ডিংয়ে জো দাঁড়িয়ে তাকে ডাকছে। ভয়ে অ্যানা দ্রুত সেখান থেকে পালিয়ে লুকিয়ে যায়। ঝড় আরও তীব্র হয়ে ওঠে। বিশাল ঢেউ পুরো এলাকা প্লাবিত করে ফেলে। অ্যানা জিনকে নিয়ে পানির ভেতর সাঁতরে ওপরে উঠে আসে। সে জিনকে আবার ভবনের ভেতরে উঠতে সাহায্য করে। কিন্তু যখন অ্যানা তার পেছনে ভেতরে প্রবেশ করে, সে বুঝতে পারে জিন সেখানে নেই। সে আতঙ্কে দৌড়ে তাকে খুঁজতে থাকে, কিন্তু ঠিক তখনই আরেকটি বিশাল ঢেউ ভবনের ভেতরে আছড়ে পড়ে। অ্যানা পানির নিচে জিনকে দেখতে পায়। সে ডুবে যেতে চাইছে। অ্যানা সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দেয় তাকে বাঁচানোর জন্য, কিন্তু তার ওষুধের ব্যাগ হাত ছাড়া হয়ে পানির স্রোতে ভেসে যায়। যখন সে আবার পানির ওপরে উঠে আসে, তখন দেখে জিন আর নেই। এই সময় তার মনে পড়ে যায় সেই মুহূর্তটি যখন সে হেলিকপ্টারে জিনের সুইমিং গগলস ধরেছিল। সে অবিশ্বাসে নিজের পকেটে হাত দেয়। গগলসগুলো এখনও সেখানে আছে। এই দৃশ্য দেখে অ্যানা অজ্ঞান হয়ে যায়। কিন্তু তার মনে কিছু একটা অস্বাভাবিক লাগে। তার টি শার্টের নাম্বার আবার বদলে যায়। 787। জেগে ওঠেই অ্যানা জোর পাশ কাটিয়ে জিনকে খুঁজতে দৌড়াতে চায়। জো তাকে থামিয়ে যায়। নিজের ফোনে একটি ছবি দেখায়। সেখানে দেখা যায় জিন ভিড়ের মধ্যে হাঁটছে। সবাই ছাদের দিকে সিঁড়ির দিকে যাচ্ছে। জো তাকে আশ্বস্ত করে যে তাদের নিরাপত্তা দল তাকে খুঁজছে। কিন্তু অ্যানা কিছুই শুনতে চায় না। সে নিজেই তার ছেলেকে খুঁজবে বলে জেদ ধরে। জো তাকে জোর করে ছাদের দিকে নিয়ে যেতে চায়। তখন অ্যানা তার কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেয়, তার দিকে তাক করে চিৎকার করে জিজ্ঞেস করে তার ছেলে কোথায়। জো উত্তর দেওয়ার আগেই গ্যাস পাইপ বিস্ফোরিত হয়ে যায়। অ্যানা প্রায় পানিতে পড়ে যাচ্ছিল, কিন্তু জো তাকে ধরে ফেলে। এই সময় তার শার্টের নাম্বার আবার বদলে যায়, 1931। জো শপথ করে বলে সে জানে না জিন কোথায়, কিন্তু অ্যানা তাকে বিশ্বাস করে না। সে নিজেকে ছেড়ে দিয়ে পানিতে ঝাঁপ দেয় এবং আবার ভবনের ভেতরে সাঁতরে ফিরে যায়। সে 10 তলায় পৌঁছে সরাসরি লিফটের দিকে যায়। দরজায় জোরে আঘাত করে জানতে চায় ভেতরে কেউ আছে কিনা। ঠিক তখনই ভেতর থেকে একটি শিশুর কণ্ঠ শোনা যায়। একটি ছোট মেয়ে জি লিফটের ভেতর থেকে জিজ্ঞেস করে অ্যানা কিভাবে জানল সে সেখানে আটকা পড়েছে। অ্যানা মুহূর্তের জন্য থমকে যায়। সে নিজেও একই প্রশ্নে বিভ্রান্ত হয়ে পড়ে, কিন্তু সেই চিন্তাকে সে দ্রুত পাশ কাটিয়ে যায়। সে পানির নিচে ডুব দেয়, লিফটের দরজা জোর করে খোলার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই হঠাৎ তার হৃৎস্পন্দন থেমে যায়। কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সে মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যায়। কিন্তু পর মুহূর্তেই আবার ফিরে আসে। তার চোখ খুলে যায়। সে হাঁপাতে হাঁপাতে শ্বাস নেয়। সে আবার বেঁচে ওঠে।
অবিলম্বে সে লিফটের দিকে ছুটে যায়, দরজায় জোরে আঘাত করে ভেতরের জিয়ের সঙ্গে কথা বলে। সে তাকে বলে দরজা খোলার জন্য কিছু একটা আনতে যাচ্ছে, সে দ্রুতই ফিরে আসবে। ঠিক তখনই অ্যানার টি শার্টের নাম্বার আবার বদলে যায় ৪-৭। অ্যানা একটি কাঠের তক্তা খুঁজে পায়, সেটি দিয়ে লিফটের দরজা জোর করে খোলে এবং জিকে উদ্ধার করে। সে ছোট মেয়েটিকে পাশের একটি অ্যাপার্টমেন্টে নিয়ে যায়, যাতে সে ভেজা কাপড় বদলাতে পারে। অ্যানা তাকে আশ্বস্ত করে বলে তার দাদা নিরাপদে আছেন এবং নিজের অ্যাপার্টমেন্টেই আছেন। জি অবাক হয়ে তার দিকে তাকায়। সে জিজ্ঞেস করে অ্যানা কিভাবে জানল সে তার দাদার কাছে যাবে। অ্যানা থমজে যায়, সে নিজেও জানে না কিভাবে সে এটা জানল। আরও অদ্ভুতভাবে হঠাৎ অ্যানা জিকে বলে যে সে নিজেই খুব শিগগিরই মারা যাবে। অ্যানা সাবধানে তার ছেলে জিনের চেহারা কেমন তা জিকে বর্ণনা করে। তারপর বলে যদি সে কোথাও জিনকে দেখে তাহলে যেন তাকে বলে তার মা তাকে খুঁজছিল। জি তখন গুরুত্বপূর্ণ একটি তথ্য জানায়। লিফটে আটকে থাকার সময় সে দুইজন তরুণকে একটি শিশুর সঙ্গে কথা বলতে শুনেছিল। তারা শিশুটিকে তার মায়ের কথা জিজ্ঞেস করছিল এবং জানতে চাইছিল সে কি কোনো অ্যাপার্টমেন্টের দরজার পাসওয়ার্ড জানে কিনা। জি আরও বলে তারা তারপর উপরের তলায় চলে গিয়েছিল। অ্যানা তাকে ধন্যবাদ জানিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। উপরে গিয়ে সে দেখে দুইজন লোক সদ্য একটি অ্যাপার্টমেন্ট লুট করে বেরিয়ে আসছে। তারা অ্যানাকে দেখে ফেলে এবং তাকে চুপ করানোর জন্য এগিয়ে আসে। ঠিক তখনই অ্যাপার্টমেন্টের দরজা খুলে যায়। ভেতর থেকে জো বেরিয়ে আসে, তার কোলে জি। এক মুহূর্ত দেরি না করে জো সেই দুইজন লোকের ওপর আক্রমণ করে। সে একজনকে পানিতে ছুঁড়ে ফেলে দেয় এবং অন্যজনকে ধরে ফেলে। তারপর তাকে নির্মমভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকে জিন কোথায়। শেষ পর্যন্ত সেই লোক স্বীকার করে যে শিশুটিকে কেউ অপহরণ করেনি, সে নিজেই পালিয়ে গেছে এবং কোথাও লুকিয়ে আছে। জো অ্যানাকে জিজ্ঞেস করে সে জানে কি জিন কোথায় লুকাতে পারে। অ্যানা বলে সে জানে না। জোয়ের এই উত্তর শুনে সে বিভ্রান্ত হয়ে পড়ে, সে চলে যায়। অ্যানা সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে পাশের ঘরটি তার মনে আরেকটি স্মৃতি জাগিয়ে তোলে। সেই মুহূর্ত যখন সে জিনকে ডায়াবেটিক অ্যাটাক থেকে বাঁচাতে জুস খাইয়েছিল। সে আবার জিয়ের কাছে ফিরে যায় এবং তাকে বলে তাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। সে তাকে বোঝানোর চেষ্টা করে যেন সে তার দাদা দাদির সঙ্গে না থেকে তার সঙ্গে চলে আসে, কিন্তু জি অস্বীকার করে। সে বলে সে তাদের ফেলে যেতে পারবে না। তখন জিয়ের দাদি একটি জুসের বোতল অ্যানার হাতে দেয় এবং বলে এটা তার ছেলের জন্য। অ্যানা হতভম্ব হয়ে যায়। সে জিজ্ঞেস করে তারা কিভাবে জানে যে তার ছেলের ডায়াবেটিস আছে, কিন্তু বৃদ্ধা কোনো উত্তর দেয় না। অ্যানা জুসটি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে এসে আবার জোর সঙ্গে তার দেখা হয়। জো তাকে আশ্বস্ত করে যে নিরাপত্তা দল এসে গেছে এবং তারা পুরো বিল্ডিং তল্লাশি করে জিনকে খুঁজে বের করবে। কিন্তু অ্যানার মনে তখনও সেই ভয়ঙ্কর স্মৃতি ঘুরপাক খাচ্ছে যখন সৈন্যরা তার ছেলেকে ইঞ্জেকশন দিয়েছিল। সে দৃঢ়ভাবে বলে তাকে নিজেই জিনকে খুঁজে বের করতে হবে এবং আরেকটি ডায়াবেটিক অ্যাটাক হওয়ার আগে তাকে জুস খাওয়াতে হবে। জো তার পেছন পেছন আসে। পুরো ঘটনায় সে এখনও সন্দিহান। সে অ্যানার গল্প বিশ্বাস করে না। তারপর সে এমন একটি কথা বলে যা অ্যানাকে গভীরভাবে আঘাত করে। জিন স্বেচ্ছায় তাকে ছেড়ে চলে গেছে। জো অ্যানাকে জিজ্ঞেস করে কি এমন কারণ থাকতে পারে যার জন্য একটি শিশু নিজের মাকেই ছেড়ে যায়। এই প্রশ্ন শুনে অ্যানা ভেঙে পড়ে। সে বলে এটাই ঠিক সেই কারণ যার জন্য তাকে জিনকে খুঁজে বের করতেই হবে। সে স্বীকার করে যে এর আগেও বহুবার সে তার ছেলেকে খুঁজে পেতে ব্যর্থ হয়েছে। আর তখনই পুরো সত্যটা পরিষ্কার হয়ে যায়। এখন যা কিছু ঘটছে তা সেই একই পরীক্ষা যেটা অ্যানা মহাকাশযানে দাঁড়িয়ে বর্ণনা করেছিল। এই পরীক্ষাটি সে নিজেই তৈরি করেছিল। একজন মা তার সন্তানকে খুঁজছে, এমন একটি পরীক্ষা। অসংখ্য বাধা, বারবার ব্যর্থতা, আবার নতুন করে শুরু, এটাই এর কাঠামো। তার টি শার্টে যে নম্বর বদলাচ্ছে সেটাই প্রতিটি নতুন চেষ্টা, প্রতিটি রিসেট এবং প্রতিটি জীবনকে নির্দেশ করছে। অ্যানা কাঁদতে কাঁদতে জোকে অনুরোধ করে তাকে সাহায্য করতে। সে বলে সে প্রায় সব অ্যাপার্টমেন্ট চেক করেছে, এখন খুব অল্প কয়েকটা বাকি আছে। সে প্রস্তাব দেয় তারা আলাদা হয়ে খুঁজবে। জো বেজোড় নম্বরের অ্যাপার্টমেন্টগুলো দেখবে আর সে জোড় নম্বরেরগুলো। জো রাজি হয়, যদিও সে বুঝতে পারে না কেন সে অ্যানাকে বিশ্বাস করছে। অ্যানা খুঁজতে খুঁজতে আবারও এগিয়ে যেতে থাকে। আর তখন তার টি শার্টের নম্বর আবার বদলায়, 79939। সে 28 তলায় পৌঁছায়। সেখানে সে আবার সেই পরিচিত কণ্ঠ শোনে, গর্ভবতী নারী যাকে সে আগে দেখেছিল, কিন্তু এবার সেই নারী সন্তান জন্ম দিয়েছে। অ্যানা তাকে সাহায্য করে এবং গভীর আবেগে ভেঙে পড়ে যখন সে দেখে মা তার নবজাতককে কোলে নিয়ে আনন্দে ভরে আছে। অ্যানা আরও গভীর আবেগে ভেঙে পড়ে যখন সেই নারীর স্বামী দৌড়ে এসে হাতে পানি নিয়ে উপস্থিত হয়। সে তার স্ত্রী এবং নবজাতককে নিরাপদ দেখে আনন্দে ও স্বস্তিতে ভরে ওঠে। মহিলা তার স্বামীকে জানায় সে আগে থেকেই স্বপ্ন দেখেছিল যে এই ঝড় আসবে, যেদিন সে সন্তান জন্ম দেবে সেদিনই এই বিপর্যয় ঘটবে। এই কথাটি অ্যানাকে গভীরভাবে আঘাত করে। সে হঠাৎ করে জিনের কথা মনে করে। জিনও একবার তাকে একটি স্বপ্নের কথা বলেছিল। সে যা দেখেছিল সেটা আঁকতেও চেয়েছিল। সে মাকে দেখাতে চেয়েছিল, কিন্তু অ্যানা তখন ফোনে এত ব্যস্ত ছিল যে তাকে গুরুত্ব দেয়নি। জিন তখন বলেছিল সে সেই আঁকা তার ফোনে পাঠিয়ে দিয়েছে। অ্যানা সঙ্গে সঙ্গে ফোন বের করে ছবিগুলো খুঁজতে থাকে। হঠাৎই সেটি খুঁজে পায়। তার শ্বাস আটকে যায়। ছবিতে দেখা যায় জিন তাকে হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে থাকতে এঁকেছে, ঠিক সেই দৃশ্য যেখানে সে শেষবারের মতো তার ছেলেকে বিদায় দিয়েছিল। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো সে একই ছবির একাধিক কপি পাঠিয়েছিল। অ্যানার মনে পড়ে যায় তাদের অ্যাপার্টমেন্টে জিন আলমারির ভিতরে লুকিয়েছিল এবং সে বলেছিল অ্যানা তাকে অনেক দিন ধরে মিথ্যা বলছে। এই স্মৃতি মাথায় আসতেই সে দৌড়ে আবার অ্যাপার্টমেন্টে ফিরে যায়।
সে আলমারি খুলে জিনকে খুঁজতে চায়, কিন্তু ঠিক তখনই সৈন্যরা তাকে অ্যাম্বুশ করে এবং সিডেটিভ ইঞ্জেকশন দেয়। সে জ্ঞান হারায়। যখন সে আবার জেগে ওঠে তখন সে প্রায় অচেতন অবস্থায়। জো তার সামনে দাঁড়িয়ে বলে তারা জিনকে খুঁজে পাওয়ার পর তাকে পুরোপুরি জাগানো হবে। এখন তাকে মিশন শেষ করার জন্য ছাদে নিয়ে যেতে হবে। অ্যানা তাকে সতর্ক করে যে তারা তাকে প্রতারণা করছে, সে ছাদে পৌঁছানো মাত্র তাকে মেরে ফেলবে। জো এক মুহূর্ত থামে, তার মনে আগের গুলিবিদ্ধ হওয়ার স্মৃতি ফিরে আসে। এবার সে সত্যিটা জানতে চায়। সে হঠাৎ করে সৈন্যদের ওপর আক্রমণ করে এবং এক এক করে তাদের পরাজিত করে। শেষ সৈন্যটি প্রায় তাকে মেরে ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই অ্যানা বন্দুক তুলে গুলি করে জোকে বাঁচায়। এরপর জো তাকে একটি বিশেষ ইঞ্জেকশন দেয় যা তার পুরো চেতনা ফিরিয়ে আনে। তারা দুজন একসাথে বসে পড়ে। অ্যানা অবশেষে তাকে সবকিছু খুলে বলে। সে ব্যাখ্যা করে প্রথমবার যখন সে জিনকে হারিয়েছিল তারপর প্রতিটি নতুন চেষ্টায় একই ঘটনা আবার ঘটেছে। জিন বারবার হারিয়ে যাচ্ছে, আবার নতুন করে শুরু হচ্ছে। এমনকি এই কথোপকথনও হাজার হাজার বার আগে ঘটেছে। জো ধীরে ধীরে কিছু ভাঙা স্মৃতি মনে করতে শুরু করে। আগের অনেক চেষ্টায় সে অ্যানার পাশে থেকে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল। অ্যানা আবার বলে জিন সবকিছু শুরু থেকেই জানত। এই কারণেই সে লুকিয়েছিল। সে চায়নি তার মা আবার তাকে ছেড়ে যাক। সে ব্যাখ্যা করে যখনই জিন ভয় পায় বা রাগ করে সে আলমারির ভেতরে লুকিয়ে থাকে, আর প্রতিবার যখন অ্যানা তার কাছে পৌঁছতে যায় নিরাপত্তা দল তাকে থামিয়ে দেয়। যেমন প্রথমবার তাকে ল্যাবরেটরির হাতে তুলে দেওয়া হয়েছিল তেমনি বারবার ঘটে। অ্যানা আরও ভয়ঙ্কর একটি সত্য স্বীকার করে, এমনকি যদি সে সফলও হয় তবুও জিন হয়তো তাকে দেখতে চাইবে না, কারণ সে মনে করে অ্যানাই তাকে ছেড়ে দিয়েছিল। জো তাকে বলে সে ভুল ভাবছে। সে বলে জিন যদি হাজারবার হারিয়েও যায় তার মানে সে মাকে ঘৃণা করে না, তার মানে সে এখনও অপেক্ষা করছে তার মা তাকে খুঁজে বের করবে বলে। এই কথায় অনুপ্রাণিত হয়ে অ্যানা আবার চেষ্টা শুরু করে। অ্যানার এটি 20,499তম চেষ্টা। সে পানির ভেতর দিয়ে নিরাপত্তা বাহিনীর সৈন্যদের সঙ্গে লড়াই করে, একে একে তাদের পরাজিত করে অবশেষে ছাদে পৌঁছায়। সেখানে সে একটি বন্ধ আলমারি দেখে। সে সেটি খুলে ফেলে। ভেতরে জিন অচেতন অবস্থায় আছে। অ্যানা দ্রুত তাকে জুস খাওয়ায়, কিন্তু সে জেগে ওঠে না। সে তার পাশে বসে কাঁদতে থাকে, বারবার ক্ষমা চাইতে থাকে যে সে যেন তাকে কখনো একা ফেলে যায়নি, সেই অনুভূতির জন্য দুঃখ প্রকাশ করে। ঠিক তখনই জিন চোখ খোলে। সে বলে তার মা কখনোই তাকে ছেড়ে যায়নি। সে মনে করিয়ে দেয় মাই তাকে আলমারিতে লুকিয়ে থাকতে বলেছিল এবং তাকে অপেক্ষা করতে বলেছিল যতক্ষণ না সে ফিরে আসে। এতেই সবকিছু হঠাৎ পরিষ্কার হয়ে যায়। প্রথমবার যখন অ্যানা জিনকে বিদায় দিয়েছিল সে ফিসফিস করে তাকে ছাদের ওপর একটি আলমারির কথা বলেছিল। সে বলেছিল সেখানে লুকিয়ে থাকতে এবং সে ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করতে। এই পুরো ঘটনা ছিল একটি পরিকল্পিত মিথ্যা, একটি প্রতারণা যা সে ল্যাবরেটরির কাছে বলেছিল। তার উদ্দেশ্য ছিল পরীক্ষার সময় যতটা সম্ভব তার ছেলের সঙ্গে থাকা, যতক্ষণ না ল্যাবরেটরির সব সদস্যকে শেষ করা যায়। অ্যানা কেন এই পরীক্ষায় নিজেকে ঢুকিয়েছিল এই সত্য বোঝার জন্য গল্পটি আমাদের আবার নিয়ে যায় অতীতে, সেই মুহূর্তে যখন ধ্বংস হওয়া মহাকাশযানের ধ্বংসাবশেষ অ্যানার শিপে এসে আঘাত করে। তার পেটের ভেতরে একটি ধ্বংসাবশেষের টুকরো এসে আঘাত করে এবং সে গুরুতরভাবে আহত হয়ে পড়ে। বুঝতে পারে সে হয়তো আর বাঁচবে না। এই অবস্থায় অ্যানা একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সে মিশন কমান্ডারকে অনুরোধ করে তাকে যেন পরীক্ষায় মায়ের ভূমিকা নিতে দেওয়া হয়। তার বিশ্বাস ছিল মানবজাতিতে মাতৃত্বের প্রবৃত্তি সত্যিকারভাবে স্থাপন করতে হলে শুধু কোড বা ডেটা যথেষ্ট নয়, এটা হতে হবে জীবনের অভিজ্ঞতা, যন্ত্রণা, ভয়, ত্যাগ আর ভালোবাসা দিয়ে গঠিত একটি অনুভব। এরপর তারা তাকে মেশিনের সঙ্গে সংযুক্ত করে। তার স্মৃতি ডেটা গ্রহণ করা হয়, তারপর সেটি জিনের মেমোরি ডেটার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, যে ডেটা আগে তার মস্তিষ্ক থেকে নেওয়া হয়েছিল। এভাবেই পরীক্ষার ভেতরে বারবার নতুন নতুন চেষ্টা চলতে থাকে। প্রতীকী চক্রে অ্যানা ধীরে ধীরে ভুলে যেতে থাকে সে একসময় জিনের সঙ্গে কি চুক্তি করেছিল। কিন্তু এখন এই মুহূর্তে জিন তাকে সেই সত্যটা আবার মনে করিয়ে দেয়। ঠিক তখনই ল্যাবরেটরির সৈন্যরা সেখানে পৌঁছে যায়। অ্যানা সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানায়। সে তার পকেট থেকে জিনের সুইমিং গগলস বের করে তাকে দেয়। সে জিনকে বলে এগুলো পড়তে, তারপর বলে পানিতে ঝাঁপ দিতে। একই সময় অ্যানা ল্যাবরেটরির সৈন্যদের ওপর আক্রমণ চালায়। সে প্রাণপণে লড়াই করে, তাদের আটকে রাখে যেন তারা জিনের কাছে পৌঁছতে না পারে। সে জিনকে বলে এখনই পানিতে ঝাঁপ দিতে। সে প্রতিশ্রুতি দেয় সে নিজেও তার পেছনেই ঝাঁপ দেবে। জিন তার ওপর বিশ্বাস করে, সে ঝাঁপ দেয়। ঠিক সেই মুহূর্তেই ল্যাবরেটরির মূল সার্ভার ক্র্যাশ করে যায়। পুরো সিস্টেম ভেঙে পড়ে। পরীক্ষা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। অ্যানা সফল হয়। সে প্রোগ্রামটিকে পরাজিত করে। সে নিজেকে সেই কৃত্রিম বাস্তবতা থেকে মুক্ত করে। তারপর সে পানিতে ঝাঁপ দেয়। শেষ শক্তিটুকু দিয়ে সাঁতরে জিনের কাছে পৌঁছায়। চারপাশের ঢেউগুলো আরও উঁচু হতে থাকে, যেন দেওয়ালের মতো তাদের দিকে ধেয়ে আসছে। অ্যানা তার ছেলের দিকে তাকায় এবং শান্তভাবে তার ডাইভিং প্র্যাকটিসের কথা মনে করিয়ে দেয়। সে বলে তারা একসাথে ডাইভ করবে। তারা দুজনেই গভীর শ্বাস নেয়। বিশাল ঢেউ তাদের ওপর আছড়ে পড়ে, তাদের গভীর পানির নিচে টেনে নিয়ে যায়। আর সেখানে পানির নিচে অ্যানা নিজের জীবন, তার ছেলের জীবন এবং মানবজাতির ভবিষ্যৎ সবকিছুর ইতি টানে। তারপর সবকিছু নীরব হয়ে যায়। এভাবেই সিনেমার শেষ হয়।